আপনার নিউক্লিয়ার বোমা যেটা হচ্ছে হাইড্রোজেন একটা ভেঙে দুইটা হয়, দুইটা ভেঙে চারটা হয়, চেইন বিক্রিয়ার মতো। এখন আমাদের রাজনৈতিক সংকট থেকেই কিন্তু সামগ্রিক সংকটটা তৈরি হয়েছে এবং হচ্ছে, এটা জটিল আকার ধারণ করছে। তো আমি মনে করি অর্থনীতি নিয়ে আমরা আলোচনা করবো। অর্থনীতিতে এখন বৈদেশিক ঋণ প্রায় 100 বিলিয়নের উপরে, জিডিপির অনুপাতে সেটা 45%। এখানেও তারা বলেছে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের একটা ব্যাংকের দিকে তাকালে অর্থনৈতিক চিত্র বোঝা যায়। ইসলামী ব্যাংক সবচেয়ে ট্রাস্টেড লাভজনক একটা ব্যাংক ছিল। সেই ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করে চলে। তারা গ্রাহকদেরকেও ক্যাশ দিতে পারছে না এবং মানুষের দ্বারে দ্বারে সেই ব্যাংকের অফিসাররা ঘুরছে, যদি শুনে কেউ 20 লাখ টাকা ডিপোজিট করবে, 10 লাখ টাকা রাখবে, তার কাছে ভাই আমার ব্যাংকে রাখবে। ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংকে যদি এই অবস্থা হয়, বাকি ব্যাংকগুলোর কি অবস্থা? এবং ইসলামী ব্যাংক সহ 6টা ব্যাংক একটা শিল্প গোষ্ঠী রাতের অন্ধকারে নিয়ে গেছে। এই ইসলামী ব্যাংককে আজকের এই পরিস্থিতিতে আনার জন্য আমাদের সকলের মহামান্য, বলতে হবে বাংলাদেশের আইনের ঊর্ধ্বে তিনি মহামান্য রাষ্ট্রপতি মহোদয়, আপনার নিশ্চয়ই মনে আছে ইসলামী ব্যাংক বিশেষ করে কিভাবে কি করা যায়, সেই উপদেষ্টা মণ্ডলীর পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে ছিলেন। আজকে ইসলামী ব্যাংকের এটা একটা আমাদের দৃষ্টান্ত যে একটা লাভজনক ব্যাংকে কিভাবে সরকার ধ্বংস করছে। সমস্ত অর্থনীতি চিত্র ব্যাংক দিয়ে বোঝা যায়, এটা নিয়ে আলোচনা করা যাবে অনেক। আমরা যদি আপনার শিক্ষাক্ষেত্রে আসি, শিক্ষাক্ষেত্রে 2000 এই গত বছরের একটা রিসার্চে দেখা গেছে যে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া 48% যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তারা চাকরি পাচ্ছে। তারপরে চাকরির বাজারের সাথে সাবজেক্ট, ধরেন আমাদের বিভিন্ন সাবজেক্ট আছে যেগুলো মডেল হিসেবে পড়ানো হতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সেগুলোতে হাজার হাজার গ্রাজুয়েট বের করা, তারপর তাদের চাকরি নেই। চীন যেটা করেছিল, একবার তাদের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রেখেছিল। আজকে বাংলাদেশের মধ্যে একটা ওভার পপুলেটেড কান্ট্রি, সেখানে শিক্ষা নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো কার্যকর পলিসি দেখিনি। আবার শিক্ষার ক্ষেত্রে আমাদের আলেমরা বলেছেন বাংলাদেশ তো ওয়েস্টার্ন কান্ট্রি না, এখানে আমাদের দেশে কক্সবাজার যায় কিন্তু আমাদের লোকজন খালি গায়ে কিংবা ওয়েস্টার্নদের মতো চলাফেরা করে। এখানে একটা মূল্যবোধ আছে, সামাজিক এবং সাংস্কৃতিক একটা মূল্যবোধ আছে, শালীনতার সাথে চলাফেরা করা। আজকে আমাদের তো নৈতিক মূল্যবোধ বিবর্জিত একটা সমাজ এই সরকার গড়ে উঠছে। যে কিশোর গ্যাংয়ের কথা বলা হচ্ছে, বিভিন্ন ধরনের অপরাধের কথা বলা হচ্ছে, এই সমস্ত কিশোর গ্যাং অপরাধী, এই আওয়ামী লীগের নেতাদের প্রশ্রয়ে কিন্তু এই কিশোর গ্যাং গড়ে ওঠে। যুব সমাজ মাদকের এই আসরে বসে, কারণ ভোট কেন্দ্র দখল করবে, তারপরে ধরেন 5000 টাকা দেবে যে তোরা পানি টেনে খাইস, কিংবা গ্রামের মানুষকে লালচে ইয়াবা। আমার এলাকায় প্রথম আমি দেখেছি এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থীরা ইয়াবার ট্যাবলেট ছড়িয়ে দিয়েছে। তো তারা নিজেরা তো ধ্বংস হয়েছে, আজকে জাতিকে ধ্বংস করছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে। স্বাধীনতা সার্বভৌমত্বের সংকটের কথা যদি আমরা বলি, যে স্বাধীনতার পর থেকে অদ্যাবধি ভারত কখনোই বাংলাদেশের একজন ভালো বন্ধু ছিল না। একদিকে তারা তাদের সাথে আলোচনা করতে গেলে তারা বলে বিএনপি আমলে 7 সিস্টার্স এর ইনসার্জেন্সি হয়েছে, 10টা বছরে এই ঘটনা ঘটেছে। বিএনপি আমলের একটা ইনসিডেন্ট, তোমরা তো 72 থেকে শুরু করেছো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই যে সশস্ত্র গোষ্ঠীকে ট্রেনিং দিতে কুকিছে, সমস্ত পত্রপত্রিকা আসছে, মিজোরাম মণিপুরে তাদের ট্রেনিং হচ্ছে, তাদের কাছে আধুনিক পিস্তল দিয়ে তারা গুলি করছে। কোথা থেকে আসছে? কারা তাদেরকে এই সহায়তা করছে? সেটা নিয়ে কিন্তু কথা হচ্ছে না। এই সরকার যেভাবে সামরিক বিভিন্ন ধরনের সমঝোতা চুক্তি, এমইউ আন্ডারস্ট্যান্ডিং করেছে, তাতে এই দেশে দুই বাহিনীর যৌথ গোয়েন্দা সংস্থা সালাউদ্দিন সাহেবের মতো কাউকে তুলে নিয়ে যেতে পারবে, কোনো জবাবদিহি করতে হবে না। ইলিয়াস আলীর মতো মানুষকে টিবাই মুখ বাদের বিরুদ্ধে আপনার লং মার্চ করা করে তার মতো ভারত বিরোধী মানুষকে গায়েব করে দেওয়া যাবে। এই দেশে সেটা নিয়ে কোনো রাজনৈতিকভাবে প্রতিবাদ হবে না। দুদু ভাই আছেন, খোকন ভাই আছেন, একটা কথা বলতে হচ্ছে যে আজকে, কারণ আমরা তো এই আন্দোলনটা করছি, আমাদের একটা সংকট আছে, বড় দল হিসেবে তাদের প্রতি কিছু প্রত্যাশা আছে। ইলিয়াস আলী আপনার ঘুম নিয়ে বিএনপির হচ্ছে একটা বড় ধরনের আন্দোলন, একটা চাপ তৈরি করে সেটা কিন্তু দেখিনি। এটা কিন্তু অনেক আতঙ্কগ্রস্ত করে। আমার বাবা কিন্তু বলে, বাবা খালেদা জিয়ার মতো নেত্রীকে জেলে বইরে রাখছে, আপনার কত নেতা ইলিয়াস আলীর মতো এরকম ছাত্রটা গুম করেছে, তোমার মতো মানুষ কি করবো? তোমার যদি ধরে নিয়ে গুম করে ফেলায়, কয়টা ছাত্ররা রাস্তায় দাঁড়ায় কয়েকদিন প্রতিবাদ করলো, তারপর কি হবে? মানে বাবা খুব আতঙ্কগ্রস্ত, এগুলো মাঝে মাঝে বলে। তো রাজনৈতিক ভাবে আমরা যারা এই আন্দোলনটা করছি, তারা যদি একজনের বিপদ
আরেকজনের না দাঁড়াই, পক্ষে কথা না বলি, তাহলে তো মানুষ সাহস পাবে না। এই যে মোদিবিরোধী আন্দোলনে এই আলেম ওলামাদের উপর যে ক্র্যাকডাউনটা চালিয়েছে, কয়টা রাজনৈতিক দল কথা বলেছে? কেন বলেন নাই? মামুনুল হকের মতো একজন মানুষকে ঠুনকো অভিযোগে লাঞ্ছিত করেছে, এই পুরো আলেম সমাজকে লাঞ্ছিত করেছিল, চরিত্র হত্যার চেষ্টা করেছে। আলেমদের পক্ষ থেকে একটা সম্মিলিত ভয়েস দেখিলে যে মামুনুল হক অনতি বিলম্বে মুক্তি দিতে হবে, সেটা আপনারা গালি দেন অনেকে। জাফরুল্লাহ চৌধুরী, যার মধ্যে মানবতা আছে, মানবিকতা আছে, সেই লোকটা অসুস্থ, ডায়ালাইসিস থেকে তাকে বলছিলাম, সে প্রেস ক্লাবে এসে বলছিল ঈদের পরে আমরা 10,000 লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করবো যদি মামুনুল হকের জামিন না দেওয়া হয়। তো আজকে আমরা যেন পারস্পরিক এই শ্রদ্ধাবোধ এবং এই ফেলো ফেলিংটা আমাদের মধ্যে একটু রাখি, কারণ এই আলোচনায় তর্জন গর্জন আমরা সবাই করব, আওয়াজ দিব, একজন বিপদগ্রস্ত হলে আরেকজনের সাইড পেয়ে যাবে। বিশেষ করে ইসলামী একটা দল আজকে কেন আপনার, আমি বলতে গেলে আমার একটু বেশি তৈরি হয়, আয়াতুল্লাহ খামেনি ফ্রান্স থেকে আপনার ইরানের বিপ্লব করতে পারলে, মোল্লা ওমর যদি আপনার হুজুর হয়ে বিপ্লব করতে পারে, আজকের এই জাতীয় সংকটে আমরা কেন আমাদের আলেম ওলামাদের মধ্যে থেকে সেরকম রাহাবাত, সেরকম আমির, সেরকম নেতা আমরা রাজপথে দেখতে পাচ্ছি না? আন্দোলন সংগ্রামে আজ যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে হ্যাঁ পরিষ্কারভাবে আমাদের দাবি চাই, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, আমরা আমাদের ভোটের অধিকার চাই, এটা তো মৌলিক দাবি, এটা তো আমরা চাইতে পারি। ঠিক আছে, আগে গালি দিচ্ছি না, আওয়ামী লীগকে টেনে নামানোর কথা বলছি না, আমরা পরিষ্কারভাবে বলছি যেই সামাজিক এবং রাজনৈতিক বন্দোবস্ত এই দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে একমত হয়েছে, বাংলাদেশে একটা সোশ্যাল কন্ট্রাক্ট করা ছিল গত 53 বছরের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, বাংলাদেশ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য কেয়ারটেকার দল, সেটাকে আপনি তুলে দিয়েছেন সংবিধান থেকে, আপনি রিমুভ করেছেন, আপনি আবার আনবেন। এটা বাধ্য করার জন্য তো আমরা প্রয়োজনে গণভবন অভিমুখী কিংবা বঙ্গভবন অভিমুখী রাষ্ট্রপতি প্রয়োজনে অধ্যাদেশ জারি করে আপনি খালেদা জিয়া তো করেছিল, আজকে আওয়ামী লীগ কেন পাবেন? তো এক ব্যানারে এক প্ল্যাটফর্মে আসা, ঠিক আছে, মতভেদ কিছুটা আছে, থাকবে, মত পার্থক্য, এটা চাইলে রাতারাতি পরিবর্তন হবে না। এই এক দাবিতে তো আমরা রাস্তায় নামতে পারি। তো আপনার প্রকৃত অর্থে যদি আমরা সবাই পরিবর্তন চাই, এই সংকট থেকে উত্তরণ চাই, তাহলে এই একটা দাবিতেই আমি মনে করি রাস্তায় নামতে হবে। আমাদের যে ব্যবস্থায় ছিলাম, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করা, নেতা নির্বাচিত করা, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করা, এই পদ্ধতিতে ন্যূনতম আমার একটা অধিকার ছিল, ভালো করলে তোমাকে আমি নির্বাচিত করব, না করলে 5 বছর পর পর আমার আউট হয়ে যাবে। এখন টেকসই ভাবে বসে গেছে। সুতরাং আমি অনুরোধ করব, অনেক মতভেদ মতপার্থক্য বলে ওই জায়গাটা যেটা আমাদের ছিল, সেটেলমেন্ট ছিল, সেই সেটেল ইস্যুতে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া বাংলাদেশে কোনোভাবেই নির্বাচন সম্ভব নয়। এটা গত 3টা নির্বাচনে প্রমাণিত হয়েছে। সুতরাং এই দাবিতে যদি আমরা একমত হতে পারি, তাহলে আমার মনে হয় সংকট উত্তরণের একটা রাস্তা খুলতে পারে। এছাড়া তো সহজ নির্বাচন এবং আন্দোলন ছাড়া পরিবর্তনের কোনো পথ আমরা দেখি। ধন্যবাদ।